বগুড়ায় দাম কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন, বললেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো দ্রব্যমূল্য ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। বগুড়ায় দাম কমে ২০০ টাকায় বিক্রি হচ্ছে নতুন আলু। বগুড়ায় ৩ দিনের ব্যবধানে কমেছে আলুর দাম। মঙ্গলবার জেলার বিভিন্ন বাজারে ২০০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে ৪০০ টাকা কেজি পর্যন্ত চলে গিয়েছিল আলুর দাম। জেলার ফতেহআলী ও রাজাবাজারে গিয়ে দেখা যায় নতুন পাগড়িজাত আলু ২০০ থেকে ২৪০ টাকা, সাদা বা ক্যারেজ আলু বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৮০ টাকা কেজি দরে। বাজারে সরবরাহ কিছুটা বেড়ে যাওয়ার কারণে দাম কমে এসেছে। আগামী ১৫ দিনের মধ্যে দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। বাজার করতে আসা মহাদেব ঘোষ নামে এক ক্রেতা জানান, নবান্ন উপলক্ষে তিনি আলু কিনেছিলেন ৪০০ টাকা কেজি দরে, আজ কিনেছেন মাত্র ২০০ টাকা কেজি। বাজারে আলুর দাম বাড়ানোর মূল কারণ হলো ব্যবসায়ী সিন্ডিকেট। জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, এখনো নতুন আলুর পুরোপুরি সংগ্রহ শুরু হয়নি। কিছুদিন পর সরবরাহ বাড়বে, তখন দাম আরও কমতে পারে। তবে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজারের দাম বাড়িয়ে দেয়। এছাড়া ব্যবসায়ীরা জানিয়েছেন, সাধারণত আলু উত্তোলন শুরু হলে দাম আরও কমবে এবং বাজারে মজুদ থাকলে দাম স্থিতিশীল থাকবে। তবে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট এবং বাজার মনিটরিংয়ের অভাব কিছুটা বাজার ব্যবস্থাকে প্রভাবিত করে থাকে। বাজারের বর্তমান অবস্থা অনুযায়ী আলুর দাম কমলেও ভোক্তাদের উদ্বেগ কাটেনি। ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগকেও বাজার মনিটরিং আরও তীব্র করার তাগিদ দেওয়া হচ্ছে। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিন, বললেন মঈন খান। অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার অত্যাবশ্যকীয় সেগুলো শেষ করে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। এটি শুধু আমার কথা নয়, একজন রিকশা চালক, দিনমজুর, গৃহ শ্রমিক, নারী শ্রমিককে জিজ্ঞেস করুন, তারাও একই কথা বলবেন। মঈন খান বলেন, তরুণ সমাজকে জিজ্ঞেস করুন, যারা বিপ্লব এনেছে তারা কি ভোটার হয়ে একবারও ভোট দিতে পারেনি। তাই ভোটের অধিকার ১২ কোটি ভোটারের মাঝে ফিরিয়ে দিতে হবে। ডক্টর আব্দুল মঈন খান বলেন, জনগণ যদি আমাদের ভোট দেয়, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই অনুযায়ী জনগণের কল্যাণে ৩১ দফা সংস্কার আমরা করব। তিনি বলেন, আজ যারা সংস্কারের কথা বলছেন তাদের অনেককে আন্দোলন সংগ্রামে দেখিনি। আজ আমরা দেখছি বিখ্যাত লোকেরা বড় বড় টেলিভিশনে বক্তব্য দিচ্ছেন। বিগত বছরগুলোতে বিএনপির নেতাকর্মীরা পুলিশ, এসবি, ডিবির অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল, যাদের বিরুদ্ধে ১ লাখ মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, ৬০ লাখ মানুষকে আসামি করা হয়েছিল, রাতের অন্ধকারে ধান ক্ষেত দিয়ে পালাতে হতো। তাদের কথা ভাবুন। এটাই হচ্ছে বাংলাদেশের বিপ্লবের মূল সত্য। এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অন্তর্বর্তী সরকারই, এই কথা উল্লেখ করে ডক্টর মঈন খান বলেন, মানব সভ্যতার ইতিহাস যদি পর্যালোচনা করেন তাহলে একটি বিষয় দেখবেন, সেটি হলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য সহস্র বছর ধরে মানুষ আন্দোলন করেছে, নিজের রক্ত ঢেলে দিয়েছে। দ্রব্যমূল্য ও অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা। নিত্যপণ্যের বাজারে ভোক্তাদের স্বস্তি দিতে দ্রব্যমূল্য কমানোকে বিশেষভাবে অগ্রাধিকার দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নিচ্ছে দফায় দফায় বিভিন্ন পদক্ষেপ। টাস্কফোর্স গঠন করে জোরদার করেছে নজরদার তদারকি ব্যবস্থা। এর পাশাপাশি আমদানি পর্যায়ে নিত্যপণ্যের শুল্ক কমানো সহ নানা পদক্ষেপও নিয়েছে। তদুপরি কোনো কোনো বাজারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝটিকা অভিযানও পরিচালনা করছে। মোট কথা, বাজারের দুঃসহ অবস্থা থেকে ভোক্তা ক্রেতাকে স্বস্তি দিতে যত রকম উদ্যোগ নেওয়া যায় তার সবই নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এ ধরনের উদ্যোগের ফলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে এমনটি আশা করা যায় নিঃসন্দেহে। অতীতে দেখা গেছে, পণ্যের দাম বৃদ্ধি যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন পণ্যের উপর শুল্ক কর কমানো, খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানো এবং বাজার তদারকি জোরদার করার মাধ্যমে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সরকার। বাজার নিয়ন্ত্রণে এর সবগুলো পন্থা প্রয়োগ করছে নতুন সরকার। তবুও দাম বাড়ছে। সেপ্টেম্বরের শুরুতেই অতি প্রয়োজনীয় ৩ পণ্য আলু, পেঁয়াজ এবং ডিম আমদানির ওপর সব ধরনের শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সরকার। সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কারণে গত কিছুদিন আগেও নাগালের বাইরে থাকা ডিমের দাম এখন স্বস্তিদায়ক পরিস্থিতিতে ফিরেছে। অক্টোবরে গত ৩ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির কথা জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। এ সময় দেশের মূল্যস্ফীতি বেড়ে ১০.৮৭% হয়েছে, আর খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১২.৬৬%।
যা জুলাইয়ে ছিল 10.40%। অর্থাৎ গত বছর অক্টোবরে যে খাদ্যপণ্যের মূল্য ছিল 100 টাকা, এবার অক্টোবরে তা ভোক্তাদের ক্রয় করতে হয়েছে 112 টাকা 66 পয়সায়। এই খাদ্য মূল্যস্ফীতির হার বৃদ্ধির ক্ষেত্রে বেশি প্রভাব রেখেছে চাল, সবজি, ডিম, আলু, মুরগি ও পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি। সিন্ডিকেট করে অসাধু ব্যবসায়ীদের হীন প্রচেষ্টা এবং সরবরাহ সংকটের কারণও দাম বৃদ্ধির আরেক কারণ। এসব হিসাব নিকাশ বলছে নতুন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। তবে শুধু বর্তমান পরিস্থিতি নিয়ে ভাবলেই চলবে না, পাশাপাশি রমজান মাসকে সামনে রেখে দ্রব্যমূল্য কমানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে এখন থেকে অগ্রাধিকার দিতে হবে সরকারকে। কারণ সাধারণ সময়ে কিছু পণ্যের যে চাহিদা থাকে, রমজানে সেটা দ্বিগুণ হয়ে যায়। বেশ কিছু পণ্যের দ্বিগুণেরও বেশি চাহিদা থাকে, যেমন সারা বছরে খেজুরের যে চাহিদা থাকে তার অর্ধেকটাই লাগে রমজানে। আবার ডাল, তেল, চিনি ও ছোলার চাহিদা বর্তমানের চেয়ে রমজানে অনেক বেশিই থাকে। রমজানে চাহিদা বেড়ে যাওয়া এসব অনেক পণ্যের এলসি খুলে আমদানি করতে বেশ সময় লেগে যায়, ক্ষেত্র বিশেষে কয়েক মাসও লাগে। সরকারের কথাবার্তাতে মনে হচ্ছে তারা এই বিষয়টিকে এখন থেকেই গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। অন্তর্বর্তী সরকারের 3 মাস পূর্তি উপলক্ষে বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি হবে না। অর্থ উপদেষ্টা আরও বলেন, বিগত শাসনামল থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আর্থিক, পুঁজিবাজার ও ব্যাংকিং সহ বিভিন্ন খাতের সংকট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম কর্মসূচি বাস্তবায়ন করছে। তবে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যার সমাধান করতে হলে স্বল্পমেয়াদীর পাশাপাশি দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাছাড়া সরকারকে আরও গুরুত্ব দিতে হবে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায়। শিল্পের কাঁচামাল আমদানির পথ সচল রাখতে হবে, আয় বাড়াতে হবে। বিশ্বের অন্যান্য দেশ কিভাবে তাদের বাজার নিয়ন্ত্রণ করছে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মোকাবেলা করছে তা থেকেও শিক্ষা নিয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এর পাশাপাশি সিন্ডিকেট দমনে আরও কঠোর হতে হবে, প্রয়োজনে আইনের শক্ত প্রয়োগ ঘটাতে হবে। সিন্ডিকেট দমনে 2012 সালে প্রতিযোগিতা আইন প্রণয়ন এবং 2016 সালে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়। এর পাশাপাশি 2018 সালে প্রণীত হয় কৃষি বিপণন আইন 2018। দুর্ভাগ্যের বিষয়, এই আইনগুলোর কোনো প্রয়োগ নেই। যেমন মাছ, মাংস, সবজি সহ বিভিন্ন কৃষি পণ্যের সর্বনিম্ন ও যৌক্তিক মূল্য নির্ধারণ করে থাকে কৃষি বিপণন অধিদপ্তর। তবে এদের মূল্য নির্ধারণ করার ক্ষমতা থাকলেও কেউ যদি না মানে তবে তাদের কোনো ধরনের শাস্তি দেওয়ার ক্ষমতা নেই। কেবল কৃষি বিপণন আইন 2018 অনুযায়ী কেবল অভিযোগ দায়ের করতে পারেন এই সংস্থাটির কর্মকর্তারা। তখন দ্বারস্থ হতে হয় প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের। কিন্তু আমাদের বর্তমান বিচারিক ব্যবস্থায় এই প্রক্রিয়াটি বেশিরভাগ ক্ষেত্রেই কাজ করে না। তাছাড়া যেসব পণ্য দেশে উৎপাদিত হয়, ভরা মৌসুমে সেসব পণ্যের বাজারেও তৈরি করা হয় অস্থিরতা। যেমন আমাদের